ভৌত পরিবেশের 3 নম্বর চ্যাপ্টার পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা শুরু করব। আজকে তার মধ্যে চিহ্ন, সংকেত আর পরমাণু সম্পর্কে আলোচনা করব। তোমরা ক্লাস 6-এ চিহ্ন, সংকেত, যোজ্যতা সম্পর্কে কিছুটা পড়েছ। চিহ্ন দিয়ে আমরা মৌলিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করি। যেমন হাইড্রোজেনকে প্রকাশ করার জন্য আমরা বড় হাতের H ব্যবহার করি, কার্বনের জন্য বড় হাতের C, অক্সিজেনের জন্য বড় হাতের O। এগুলো হচ্ছে এদের চিহ্ন। কারণ এই এত বড় বড় নামগুলো যদি আমরা বারবার লিখি তাহলে আমাদের অসুবিধা হবে, তাই জন্য এদেরকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা চিহ্ন ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মৌলের চিহ্নগুলোর জন্য সেই মৌলগুলোর নামের প্রথম অক্ষরটা দিয়ে চিহ্ন তৈরি করা হয়। যেমন নাইট্রোজেনের চিহ্ন N, বোরনের চিহ্ন B, সালফারের S, ফসফরাসের P, আয়োডিনের I, ফ্লুওরিনের F। আবার কোনো কোনো মৌলের ক্ষেত্রে তাদের নামের প্রথম দুটো অক্ষর বা তাদের যে দুটো অক্ষরে জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই দুটো অক্ষরকে ব্যবহার করা হয়। যেমন কোবাল্টের জন্য CO ব্যবহার করা হয়, কারণ শুধু যদি C ব্যবহার করতাম তাহলে সেটা কার্বনের সাথে মিশে যেত, কার্বনের জন্য আমরা শুধু C ব্যবহার করি। হিলিয়ামের জন্য HE, কারণ H ব্যবহার করলে সেটা হাইড্রোজেনের সাথে মিশে যাবে। লিথিয়ামের জন্য Li, বেরিলিয়ামের জন্য Be, বেরিয়ামের জন্য Ba, ব্রোমিনের জন্য Br, ক্লোরিনের জন্য Cl, ক্রোমিয়ামের জন্য Cr, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে Mn, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে Mg। প্রত্যেক ক্ষেত্রেই প্রথম লেটারটা বড় হাতের হয় আর দ্বিতীয় লেটারটা ছোট হাতের হয়। অ্যালুমিনিয়ামের জন্য Al, নিকেলের জন্য Ni, আর্সেনিকের As, সিলিকনের Si, জিঙ্কের Zn, বোরনের B। আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে তাদের ইংরাজি নামের পরিবর্তে তাদের ল্যাটিন নামকে ব্যবহার করে চিহ্ন তৈরি করা হয়। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে চিহ্ন হচ্ছে K। পটাশিয়ামকে আমরা শুরু করি P দিয়ে, পটাশিয়ামের স্পেলিং হবে P দিয়ে, কিন্তু তার চিহ্নটা K, কারণ তার ল্যাটিন নামটা হচ্ছে কেলিয়াম, সেখান থেকে K চিহ্নটা ব্যবহার করা হয়। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, সেই জন্য চিহ্ন হচ্ছে Na। তামার কিউপ্রাম, সেই জন্য Cu। লোহার ফেরাম, সেই জন্য Fe। সোনার অরাম, সেই জন্য Au। রূপর আর্জেন্টাম, সেই জন্য Ag। টিনের ক্ষেত্রে টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, সেই জন্য Sn। পারদের ইংরাজি নাম মার্কারি, কিন্তু ল্যাটিন নাম হচ্ছে হাইড্রারজিরাম, সেই জন্য চিহ্ন Hg। সীসার ল্যাটিন নাম প্লাম্বাম, সেই জন্য চিহ্ন হচ্ছে Pb। আবার কোনো কোনো মৌলের চিহ্ন তাদের আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম অনুযায়ী হয়েছে। যেমন কুরিয়াম মৌলটা আবিষ্কার করেছিলেন মাদাম কুরি, সেই জন্য তার চিহ্ন হচ্ছে Cm। আইনস্টাইনিয়াম, এই মৌলটা বিজ্ঞানী আইনস্টাইনের নাম অনুযায়ী হয়েছে Es। তাছাড়াও কিছু কিছু মৌল আছে যাদের স্থানের নাম অনুযায়ী নামকরণ হয়েছে, যেমন আমেরিকাম, পোলোনিয়াম ইত্যাদি। তাছাড়াও গ্রহের নাম অনুযায়ীও কিছু কিছু মৌলের নামকরণ করা হয়েছে, যেমন ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি। চিহ্ন সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ জিনিস সবসময় মাথায় রাখবে, যে চিহ্ন দিয়ে আমরা শুধুমাত্র মৌলিক পদার্থের একটি মাত্র পরমাণুকে প্রকাশ করি। যৌগিক পদার্থের জন্য আমরা চিহ্ন ব্যবহার করি না, যৌগিক পদার্থের জন্য সংকেত ব্যবহার করি। কেন? কারণ সংকেতটা কি? সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা। যেহেতু যৌগিক পদার্থের একটি অণুতে 2 বা তার বেশি মৌলিক পদার্থের পরমাণু থাকে, তাই জন্য যৌগিক পদার্থের ক্ষেত্রে সংকেত ব্যবহার করতে হয়, যৌগিক পদার্থ চিহ্ন হয় না। শুধুমাত্র মৌলিক পদার্থেরই চিহ্ন হবে, আর মৌলিক পদার্থের আমরা পরমাণুকে চিহ্নের সাহায্যে প্রকাশ করি। যেমন অক্সিজেনের চিহ্ন হচ্ছে O, কিন্তু অক্সিজেনের সংকেত হচ্ছে O2, কারণ অক্সিজেনের একটা অণুতে 2টো অক্সিজেন পরমাণু থাকে। হাইড্রোজেনের সংকেত H2 আর চিহ্ন H, কারণ হাইড্রোজেনের একটা অণুতে 2টো পরমাণু থাকবে। নাইট্রোজেনের ক্ষেত্রে সংকেত N2 আর চিহ্ন হচ্ছে N। আবার দেখো Zn বা জিঙ্কের ক্ষেত্রে তার চিহ্ন হচ্ছে Zn আর
তার সংকেতও Zn, কারণ একটা জিঙ্কের একটা অণুতে একটাই পরমাণু থাকে। আবার দেখো জলের সংকেত হচ্ছে H2O। আমরা জানি জলের একটা অণুতে, জল হচ্ছে যৌগিক পদার্থের, একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু থাকে, তাই জন্য জলের সংকেত H2O। সংকেত নিয়ে আমরা পরের ক্লাসে আরও ভালো করে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা পরমাণু সম্পর্কে এবারে পড়াশোনা করব। পরমাণু হলো কোনো মৌলের সবথেকে ছোট কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগ গঠন করতে পারে। তাহলে পরমাণু হচ্ছে মৌলের সবথেকে ছোট কণা, কিন্তু এই ছোট কণার মধ্যেও আরও অনেক ছোট ছোট কণা থাকতে পারে। কি কি কণা থাকতে পারে? 3 ধরনের কণা থাকতে পারে: প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন পরমাণুর কেন্দ্রে একসাথে জোট হয়ে থাকে। এই জোটকে বলা হয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে। যেমন আমাদের সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করছে, সেরকমই পরমাণুর মধ্যে আবার পরমাণুর নিউক্লিয়াসটাকে ঘিরে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করতে থাকে। ছবিতে দেখো হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়ামের পরমাণুর ছবি দেখানো হয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নেই, আর তার চারপাশে একটা ইলেকট্রন ঘুরছে। হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন কণাটা নেই। হিলিয়ামের ক্ষেত্রে দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে কেন্দ্রকে, আর দুটো ইলেকট্রন তার চারপাশে ঘুরছে। লিথিয়ামের ক্ষেত্রে কেন্দ্রকে 3টে প্রোটন আছে আর 3টে নিউট্রন আছে আর 3টে ইলেকট্রন তাদেরকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে। প্রোটন ধনাত্মক তড়িৎ আধানযুক্ত বা পজিটিভ চার্জযুক্ত কণা, সেই জন্য প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত বা নেগেটিভ চার্জযুক্ত কণা, সেই জন্য মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর নিউট্রনের কোনো তড়িতাধান নেই, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। সাধারণ অবস্থায় মৌলের পরমাণুতে সমান সংখ্যক প্রোটন আর ইলেকট্রন থাকে, কারণ আমরা পড়লাম কি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা, তাই জন্য দুটোর সংখ্যা যদি সমান হয় তাহলে পরমাণুটা নিস্তড়িত হবে। কিন্তু কোনো কারণে যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে সেই কণাটা নেগেটিভ চার্জ নিয়ে নেবে, আর কোনো কারণে যদি প্রোটন বেড়ে যায় তাহলে পরমাণু পজিটিভ চার্জ নিয়ে নেবে। কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকেই বলা হয় তার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। প্রত্যেকটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়। কোনো দুটো মৌলের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কখনোই এক হবে না। এবারে দেখো ভরের দিক থেকে যদি আমরা দেখি তখন দেখব যে নিউট্রন হচ্ছে সবথেকে ভারী কণা, তারপরে প্রোটন আর নিউট্রন প্রায় কাছাকাছি ওজনের হয়, কিন্তু ইলেকট্রনের ভর ভীষণই কম। ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের ভরের প্রায় 1800 ভাগের 1 ভাগ। সুতরাং ইলেকট্রনের ভর একেবারেই নগণ্য, তাই পরমাণুর যে ভর তাকে প্রোটন আর নিউট্রনের ভর হিসেবেই প্রকাশ করতে হবে। তাই জন্য প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাটা হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। দুটো মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা এক হবে না কখনোই, কিন্তু দুটো মৌলের ভর সংখ্যা এক হতে পারে। তাহলে আমরা জানলাম কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে সেটা হলো সেই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন যুক্ত নিউট্রনের সংখ্যা। হিলিয়াম পরমাণুতে দুটো প্রোটন থাকে, দুটো ইলেকট্রন থাকে আর দুটো নিউট্রন থাকে। তাহলে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, কারণ প্রোটনের সংখ্যা 2 আর ভর সংখ্যা হবে দুটো প্রোটন দুটো নিউট্রন, সুতরাং 4 ভর সংখ্যা 4। সেরকমভাবে কার্বন, সোডিয়াম আর ক্লোরিনের কি হবে সেই ছকটা তোমরা পূরণ করে ফেলো। দেখো কার্বনের প্রোটন সংখ্যা দেখা যাচ্ছে 6টা, ইলেকট্রন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যাও 6টা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হবে 6
আর ভর সংখ্যা হবে 6 + 6 12। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12। সুতরাং পারমাণবিক ক্রমাঙ্ক হবে 11 আর ভর সংখ্যা হবে 11 + 12 23। ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18। পারমাণবিক ক্রমাঙ্ক হবে 17 আর ভর সংখ্যা হবে 17 + 18 35। আজকের ক্লাসে আমরা এইটুকুই পড়ব। পরের ক্লাসে আমরা অ্যানায়ন, ক্যাটায়ন আর সংকেত লেখার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করব।